প্রিয় শিক্ষার্থীরা, অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার আজকের এই ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তৌহিদুল ইসলাম নীরব আছি আপনাদের সামনে ইজি কমার্স একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর চট্টগ্রাম বোর্ড 2024-এর গ নাম্বার অঙ্কটা করব, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর ব্যাংক সমন্বয় বিবরণীর গ নাম্বার অঙ্কটা করব, যেখানে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। আপনারা এখনো যারা আমার এই চ্যানেলটি অর্থাৎ ইজি কমার্স একাডেমি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ইন্ট্রো আর বেশি লম্বা না করে সরাসরি প্রশ্নে প্রবেশ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের যাদের কাছে প্রশ্নটি আছে আপনারা একটু প্রশ্নের দিকে মনোযোগ দিন। আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করছি। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে নিপা ট্রেডার্সের হিসাবের বই থেকে নিম্নোক্ত তথ্যগুলো নেওয়া হয়েছে। 1 নাম্বার, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 56,000 টাকা। 1 নাম্বার কি? নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত 56,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কের মধ্যে প্রধান বিষয় হচ্ছে আমাদের যে উদ্ধৃত বা ব্যালেন্সটা প্রথমে দেওয়া থাকে, সেটাই কিন্তু আমাদের মেইন বিষয়। এখন প্রিয় শিক্ষার্থী, আপনি যদি আমার বেসিক ক্লাসটি করে থাকেন, অবশ্যই জেনে থাকবেন যে আমাদের যে উদ্ধৃতটা দেওয়া আছে সেই উদ্ধৃত অনুযায়ী আমরা ব্যাংকের মতো হব। অর্থাৎ আমাদের এখানে উদ্ধৃত দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, অর্থাৎ এই অঙ্কে আমরা ব্যাংকের মতো হব। এই অঙ্কে আমি ব্যাংকের মতো হব, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থী। আমি একটু এখানে উল্লেখ করে দেই, এখানে আমি কি হব? আমি ব্যাংকের মতো হব। এই অঙ্কটার মধ্যে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমরা সব সময় দেখব ব্যাংকে কি বেশি আছে না কম আছে। আমরা ব্যাংককে অনুসরণ করব, ব্যাংকের সাথে আমরা মিল করব বা ব্যাংকের সাথে আমরা মিলাবো। অর্থাৎ এই অঙ্কে আমি ব্যাংকের মতো হব, অর্থাৎ আমি দেখব যে ব্যাংকে কি ঘটেছে, ব্যাংকে কি আছে, ব্যাংকে কি বেশি আছে না ব্যাংকে কম আছে। এই জিনিসটা দেখে আমরা সবসময় কার সাথে মিলাবো? ব্যাংকের সাথে মিলাবো। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 2 নম্বরে বলা হয়েছে আদায়ের জন্য প্রেরিত 15,000, 25,000 ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। 3 নাম্বার বলেছে 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4 নাম্বার, ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। 5 নাম্বার, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। আমাদের সর্বশেষ দফা হচ্ছে এখানে 6 নাম্বার দফা, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা এবং ধার্যকৃত চার্জ 1500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এই ছিল আমাদের 6টা দফা। গ নাম্বারে আমাদের বলেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। তো আমরা কিন্তু এখানে ছক তৈরি করে নিয়েছি। আমরা কিন্তু এখন সরাসরি চলে যাব কোন দিকে? অঙ্কের সমাধানের দিকে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী, সবার আগে আমাদের কি করতে হয়? সবার আগে আমাদের এই ব্যালেন্সটা কিন্তু লিখে নিতে হয়। ব্যালেন্স বা উদ্ধৃত যেটা দেওয়া থাকে সেটা কিন্তু আমাদের লিখে নিতে হয়। আমরাও কিন্তু এখানে কি করব? ব্যালেন্স বা উদ্ধৃত লিখে নিব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত।
আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের ব্যালেন্সটা এখানে লিখে দিলাম। আমাদের এখানে ব্যালেন্স বা উদ্ধৃত কত দেওয়া আছে, আমাদের এখানে ব্যালেন্স দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী 56,000 টাকা। 56,000 টাকা এটা কিন্তু আমরা লিখে নিব। 56,000 টাকা লিখে নিলাম। প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের প্রথম ব্যালেন্সটা লিখে দিলাম, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত 56,000 টাকা। এখন আমরা দিব যোগ, এখানে কি দিব, যোগ। যোগ কথাটা আমরা এখানে লিখে নিলাম। ওকে, এখন আমরা 2 নাম্বার দফাটার দিকে যাই। আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। আদায়ের জন্য জমাকৃত, আদায়ের জন্য প্রেরিত 15,000, 25,000 ও 30,000 টাকার 3টি চেকের মধ্যে শুধুমাত্র প্রথম চেকটি অর্থাৎ 15,000 টাকার চেকটি কি হয়েছে, আদায় হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনে রাখবেন, যখন আমরা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেই সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কিন্তু বাড়িয়ে ফেলি। নগদান বইতে কি করি, বাড়িয়ে ফেলি। প্রিয় শিক্ষার্থী যখন আমরা আদায়ের জন্য ব্যাংকে চেক জমা দেই তখন আমরা কি করি, আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলি। তো আমরা কি করেছি, এই 3টি চেক জমা দেওয়ার সাথে সাথে, এই 3টি চেক জমা দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই 3টি চেকের টাকাই আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলেছি। আমরা কিন্তু আমাদের এই 3টি চেকের টাকাই নগদান বইতে বাড়িয়ে ফেলেছি। অর্থাৎ আমরা বাড়িয়েছি এখানে 15,000, 25,000 এবং 30,000। 15,000, 25,000 এবং 30,000, ঠিক আছে। আমরা এখানে মোট 70,000 টাকা কিন্তু কি করেছি, 70,000 টাকা আমাদের নগদান বইতে বাড়িয়ে ফেলেছি। আমরা কিন্তু আমাদের নগদান বইতে 70,000 টাকা বাড়িয়ে ফেলেছি প্রিয় শিক্ষার্থী। কিন্তু আমাদের ব্যাংকে কত টাকা বেড়েছে, আমাদের ব্যাংকে শুধুমাত্র বেড়েছে প্রথম চেকটির টাকা, অর্থাৎ এই 15,000 টাকা। শুধুমাত্র বেড়েছে কত টাকা, এই 15,000 টাকা। তার মানে সুপ্রিয় শিক্ষার্থী আমাদের নগদান বইতে, আমাদের নগদান বইতে আমরা বাড়িয়েছি 70,000 টাকা। 70,000 টাকা ব্যাংক বইয়ের মধ্যে বেড়েছে শুধুমাত্র কত টাকা, 15,000 টাকা। ব্যাংক বইয়ের মধ্যে শুধুমাত্র বেড়েছে কত, 15,000 টাকা। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের নগদান বইয়ে ব্যাংক বইয়ের থেকে 55,000 টাকা বেশি আছে। 55,000 টাকা বেশি আছে, অর্থাৎ ব্যাংকের সাথে মিলাতে হলে আমাদের কি করতে হবে, 55,000 টাকা বাদ দিতে হবে। 55,000 টাকা বাদ দিতে হবে, কারণ আমরা এখানে 70,000 টাকা বাড়িয়েছি আর ব্যাংকে বেড়েছে কত, 15,000 টাকা। তার মানে ব্যাংকের সাথে মিলাতে হলে আমাদের 55,000 টাকা বিয়োগ করতে হবে। তো এটা কিন্তু আমাদের বাদের আইটেম, ঠিক আছে। এটা কি আমাদের কি, বাদের আইটেম। তো আমরা এখানে লিখবো বাদ। এক, আদায়ের জন্য প্রেরিত, আদায়ের জন্য প্রেরিত 3টি চেকের মধ্যে, 3টি চেকের মধ্যে দুইটি চেক আদায় হয়নি, আমরা কিন্তু দফা নাম্বারটা লিখে দিব, এটা হচ্ছে 2 নাম্বার দফা, ঠিক আছে। এখানে 2 লিখে দিলাম ব্র্যাকেটে। আমাদের এখানে টাকার পরিমাণ কত, 55,000 টাকা। আমাদের কমাতে হবে কত টাকা, 55,000 টাকা। তো এখানে লিখে দিলাম 55,000। সুপ্রিয় শিক্ষার্থী আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দফার মধ্যে চলে যাব। পরবর্তী দফায় বলেছে যে 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি।
সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমরা একটি চেক ইস্যু করি তখন সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি। আমরা আমাদের নগদান বইতে কি করি? আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি, ঠিক আছে? কারণ আমরা ইস্যু করি পাওনাদারকে। আমরা ইস্যু করার সাথে সাথে প্রিয় শিক্ষার্থী মনে করি আমাদের ব্যাংক থেকে তো টাকাটা চলে গেছে, এই জন্য ইস্যু করার সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলি প্রিয় শিক্ষার্থী। তো আমরা কি করেছি, এখানে ইস্যু করার সাথে সাথে 20,000 টাকা আমাদের নগদান বইতে কমিয়ে ফেলেছি, কিন্তু বাস্তবে ওইটা কি হয়নি, ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা আমাদের নগদান বইতে ঠিকই কমিয়ে ফেলেছি, ব্যাংক থেকে সেটা কি হয় নাই, ব্যাংক থেকে সেটা কমেনি প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে? তো এখন ঘটনা কি দেখা যাচ্ছে? আমার নগদান বইতে 20,000 টাকা কম আছে, ব্যাংকে 20,000 টাকা বেশি আছে। এখন এই অঙ্কে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। তার মানে আমার নগদান বইতে কম আছে, ব্যাংকে বেশি আছে। ব্যাংকের মতো হতে গেলে আমাকে কি করতে হবে প্রিয় শিক্ষার্থী? যোগ করতে হবে, 20,000 টাকা যোগ করতে হবে প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আমাদের এটা কি হবে? যোগের আইটেম। এটা কি আমাদের যোগের আইটেম 1 নম্বর। ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এটা দফা নাম্বার হচ্ছে 3। আমরা দফা নাম্বার দিয়ে দিলাম কত টাকা? 20,000 টাকা। 20,000 টাকা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন এটা। এরপরে 4 নাম্বার দফায় বলা হয়েছে ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক দেনাদার থেকে 24,000 টাকা আদায় করেছে যা নগদান বইতে লেখা হয়নি। এখন ব্যাংক যেহেতু দেনাদারের নিকট থেকে 24,000 টাকা আদায় করেছে, তার মানে বিষয়টা হচ্ছে ব্যাংকে টাকাটা কি হয়েছে? ব্যাংকে টাকাটা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে টাকাটা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের নগদান বইতে বাড়ানো হয়নি। তার মানে এখানে বিষয়টা হচ্ছে ব্যাংকে টাকা বেশি আছে, আমাদের নগদান বইতে টাকা কম আছে। ব্যাংকে টাকা বেশি আছে, ব্যাংকে 24,000 টাকা বেশি আছে, আমাদের নগদান বইতে 24,000 টাকা কম আছে। তার মানে আমি যেহেতু ব্যাংকের মতো হব, তো ব্যাংকের মতো হতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের 24,000 টাকা যোগ করতে হবে। যেহেতু ব্যাংকে 24,000 টাকা বেশি আছে আর আমাদের নগদান বইতে 24,000 টাকা কম আছে, কি করতে হবে? আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? 2 নাম্বার, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক ব্যাংকে জমা যা নগদান বইতে লেখা হয়নি, যা নগদান বইতে লেখা হয়নি। এখন এটা হচ্ছে আমাদের 4 নাম্বার দফা। আমরা কিন্তু এখানে 4 লিখে দিব। কত টাকা? 24,000 টাকা। 24,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে 5 নাম্বার দফায় বলা হয়েছে ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা। ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ 7,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক বীমার কিস্তি পরিশোধ করেছে, তার মানে ব্যাংক একটা খরচ পরিশোধ করেছে। সহজ ভাষায় বলতে গেলে সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ব্যাংকের টাকা কমে গিয়েছে। ব্যাংকের টাকা কি হয়েছে? কমে গিয়েছে, ঠিক আছে? ব্যাংক থেকে 7,000 টাকা
কমে গিয়েছে, কিন্তু নগদান বইতে সেটা লেখা হয়নি, তার মানে নগদান বই থেকে কমানো হয়নি। ব্যাংক থেকে 7,000 টাকা কমে গেছে, কারণ ব্যাংক একটা খরচ পরিশোধ করেছে। ঠিক আছে, ব্যাংক একটা খরচ পরিশোধ করেছে, খরচটা হচ্ছে বীমার কিস্তি। ঠিক আছে, ব্যাংক থেকে 7,000 টাকা কমে গিয়েছে, কিন্তু সেটা নগদান বই থেকে কমানো হয়নি, নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ নগদান বই থেকে কমানো হয়নি। এখন বিষয়টা হচ্ছে এই দফার ক্ষেত্রে আমাদের ব্যাংকে টাকা কম আছে, নগদান বইতে টাকা বেশি আছে। ব্যাংকে 7,000 টাকা কম আছে, নগদান বইতে 7,000 টাকা বেশি আছে। এখন এই অঙ্কে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। অর্থাৎ ব্যাংকের মতো হতে গেলে আমাকে কি করতে হবে? 7,000 টাকা বাদ দিতে হবে, 7,000 টাকা বিয়োগ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী। ব্যাংকের মতো হতে গেলে আমার কি করতে হবে? 7,000 টাকা বিয়োগ করতে হবে। আচ্ছা, ব্যাংক কর্তৃক বীমার কিস্তি পরিশোধ যা নগদান বইতে লেখা হয়নি। এটা দফা নাম্বার হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার। কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটা বুঝতে পেরেছেন। আমাদের সর্বশেষ দফা হচ্ছে 6 নাম্বার দফা। আমরা 6 নাম্বার দফায় চলে যাব। 6 নাম্বার দফার মধ্যে বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 3,000 টাকা এবং ধার্যকৃত চার্জ 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এখন প্রিয় শিক্ষার্থী দেখেন, মঞ্জুরিকৃত সুদ অর্থাৎ হচ্ছে আমাদের ব্যাংকে যে টাকা থাকে তার উপরে আমাদেরকে ব্যাংক একটা সুদ দেয়, আমাদেরকে ব্যাংক একটা সুদ দেয় বা সুদ মঞ্জুর করে। যেই সুদের টাকাটা ব্যাংক আমাদের অ্যাকাউন্টে যুক্ত করে দেয় বা যোগ করে দেয়, অর্থাৎ মঞ্জুরিকৃত সুদের মাধ্যমে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যায়, আমাদের ব্যাংকের টাকা বেড়ে যায়। মঞ্জুরিকৃত সুদের মাধ্যমে আমাদের ব্যাংকের টাকা বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা কি করা হয়নি? নগদান বইতে লেখা হয়নি। অর্থাৎ এই যে মঞ্জুরিকৃত সুদ, মানে আমাদের ব্যাংকে যে টাকাটা বেড়েছে, এটা নগদান বইতে বাড়ানো হয়নি বা নগদান বইতে লেখা হয়নি। তার মানে এই মঞ্জুরিকৃত সুদের ব্যাপারে ঘটনাটা কি ঘটেছে? মঞ্জুরিকৃত সুদের বেলায় আমাদের ব্যাংকে টাকা বেশি আছে, নগদান বইতে টাকা কম আছে। যেহেতু আমি ব্যাংকের মতো হব, তো আমার কি করতে হবে? ব্যাংকের সাথে মিলাতে হলে আমার অবশ্যই যোগ করতে হবে। আমার অবশ্যই কি করতে হবে? আমার অবশ্যই যোগ করতে হবে। ঠিক আছে, তো এটা কিসের আইটেম? যোগের আইটেম। ব্যাংক সুদ মঞ্জুর করেছে, ব্যাংক মঞ্জুর করেছে, যা নগদান বইতে লেখা হয়নি, লেখা হয়নি। ওকে, ব্যাংক সুদ মঞ্জুর করেছে যা নগদান বইতে লেখা হয়নি, এটা 6 নাম্বার দফা। ওকে, কত টাকা প্রিয় শিক্ষার্থী? 3,000 টাকা। 3,000 টাকা। এবার প্রিয় শিক্ষার্থী, আমাদের 6 নাম্বার দফার মধ্যেই বলা হয়েছে ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক চার্জ ধার্য করেছে
আমরা যে প্রিয় শিক্ষার্থী ব্যাংকের থেকে বিভিন্ন সেবা বা সার্ভিস নিয়ে থাকি, এটার চার্জ ধার্য করে ব্যাংক চার্জ ধার্য করে আমাদের ব্যাংক হিসাব থেকেই বা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সেই চার্জের টাকাটা কর্তন করে নিয়ে যায়। অর্থাৎ চার্জ ধার্য করলে আমাদের ব্যাংকের টাকা কমে যায়, তো এখানে ব্যাংক চার্জ ধার্য করেছে 1500 টাকা, অর্থাৎ আমাদের ব্যাংক থেকে 1500 টাকা কমে গিয়েছে। 1500 টাকা কি হয়েছে? কমে গিয়েছে। কিন্তু সেটা নগদান বইতে লেখা হয়নি, অর্থাৎ নগদান বই থেকে কমানো হয়নি। অর্থাৎ আমাদের এখন এখানে ব্যাংকে টাকা কম আছে এবং নগদান বইতে টাকা বেশি আছে। এখন আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু ব্যাংকে টাকা কম আছে, ব্যাংকের সাথে মিলাতে গেলে আমার কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। ব্যাংকের সাথে মিলাতে গেলে আমার কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। তার মানে এটা আমাদের বিয়োগের আইটেম। ঠিক আছে, আমরা একটু এখানে লিখে নিই। ব্যাংক চার্জ ধার্য করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। এটার দফা কত? এটার দফা 6। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের এই টাকার পরিমাণ হচ্ছে 1500 টাকা। আমরা এখানে লিখে দিব 1500। ঠিক আছে, তো আমরা কিন্তু সবগুলো আইটেম লিখে ফেললাম। এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী? এখন আমরা এই যোগের 3টা আইটেমকে যোগ করে এখানে বসাবো। প্রথমে আমাদের আছে 20,000 টাকা, এরপরে 24,000, এরপরে 3,000, তো আমাদের এখানে টাকা হচ্ছে 47,000 টাকা। 47,000 টাকা। তো এই 56,000 আর 47,000 কে আমরা কি করব? যোগ করব। ঠিক আছে, 56,000 আর 47,000 কে আমরা যোগ করব। আমাদের হচ্ছে এখানে 1,03,000, 1,03,000। তো আমরা যোগ করে কত পেলাম? এই দুইটা যোগ করে পেলাম 1,03,000। এখন আমরা এই বিয়োগের আইটেমগুলোকে যোগ করব বা বিয়োগের আইটেমগুলো সমষ্টি নির্ণয় করব। এখানে আছে আমাদের 55,000, তারপরে 7,000, তারপরে আছে আমাদের 1,500। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে 63,500। তো ব্র্যাকেটের মধ্যে এটা লিখে দিব 63,500, কারণ এটা আমাদের বাদের আইটেম। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা এই 1,03,000 থেকে 63,500 টাকা বাদ দিব। 1,03,000 থেকে 63,500 টাকা বাদ দিব। আমাদের বের হচ্ছে 39,500 টাকা। 39,500 টাকা। এটাই কিন্তু আমাদের অঙ্কের মেইন রেজাল্ট। ঠিক আছে, তো আমরা এখানে লিখে দিব ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। ঠিক আছে, তার মানে এটা এই 39,500 টাকা হচ্ছে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃত। সো সুপ্রিয় শিক্ষার্থী, এই কিন্তু ছিল আমাদের আজকের টোটাল ম্যাথ। ঠিক আছে, সম্পূর্ণ অঙ্কটা ছিল
এটা ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর আসা অঙ্কটি। আশা করি প্রিয় শিক্ষার্থী ভালোভাবে বুঝতে পেরেছেন অঙ্কটি। তারপরেও এই অঙ্কে যদি কোনো সমস্যা থাকে আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমাদের খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম নীরব। অনেক বেশি ভালো থাকবেন।